মাত্র 54 টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা বানানো কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি যখন থাম্বনেলে দিয়েছি এবং আপনারা যখন থাম্বনেলটা দেখে আমার ভিডিওতে ঢুকেছেন, সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা সম্ভব। তার কারণ আমি আজকে প্রমাণসহ আপনাদেরকে দেখাবো এবং সরাসরি 3টে পয়েন্টের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো 1 কোটি টাকা কীভাবে ধৈর্যের সহিত আপনারা করতে পারবেন সেটাও আপনাদেরকে আমি আজকে বলে দেবো। তো মেন বিষয় যেটা হচ্ছে, আমাদের প্রথমে মাথায় রাখতে হবে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ফ্যামিলিটাকে কিন্তু সিকিউরিটির মধ্যে রাখতে হবে। আমরা যদি সিকিউরিটির মধ্যে না রাখি তাহলে কিন্তু আমরা এই 1 কোটি টাকা বানাতে পারবো না। অতএব আমাদের ফার্স্ট পয়েন্ট সেই ফার্স্ট পয়েন্টই হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স কিন্তু নিয়ে রাখতে হবে। যদি সঠিক ইন্স্যুরেন্স, সঠিক হেলথ ইন্স্যুরেন্স না নিয়ে রাখি তাহলে কিন্তু আমরা এই 1 কোটি টাকা বানাতে গিয়ে এই 1 কোটি টাকা যে আমি ভবিষ্যতে আমি পাবো, সেই টাকাটা এসআইপির মাধ্যমে আমি যখন পেতে চলেছি বা আমার সামনে পাওয়ার মতন, ভবিষ্যতে আমার পাওয়ার মতন অবস্থা আসছে, তখন কিন্তু যদি একটা মৃত্যু পরিবারের মধ্যে বা একটা শরীর খারাপ কারোর যদি হয়ে যায় ভীষণ পরিমাণে, তাহলে কিন্তু ওই টাকা ভাঙা হয়ে যায়। অতএব সমস্ত এসআইপি করার আগে, সমস্ত ইনভেস্টমেন্ট করার আগে আমাদের সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স এবং নেক্সট আমাদের হেলথ ইন্স্যুরেন্স করার পরেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করব, নতুবা কিন্তু ইনভেস্ট করব না, তাহলে পুরো ইনভেস্টটাই কিন্তু আমাদের ডুবে যাবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স নেওয়া, সেকেন্ড কাজ হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স নেওয়া এবং পরবর্তীকালে আমি কিভাবে 1 কোটি টাকা বানানো যায় সেটা দেখাতে চলেছি। তো সেকেন্ড পয়েন্ট আমাদের বুঝতে হবে রিস্ক ম্যানেজমেন্ট। আর ফার্স্ট পয়েন্টে যে ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের কথা বললাম, এটা যদি আপনারা না করে থাকেন বা আপনাদের মনের মধ্যে যদি হয় যে ওটা আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো যে সঠিক লাইফ ইন্স্যুরেন্স, সঠিক হেলথ ইন্স্যুরেন্স আপনারা কীভাবে চুজ করতে পারবেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে হিউম্যান লাইফ ভ্যালু আমাদের জানা প্রয়োজন, তো সেটা আমি পরবর্তীকালে বলে দেবো। তো 1 কোটি টাকা কীভাবে হয় মাত্র 54 টাকা থেকে শুরু করে, সেটা আজকে আমরা দেখব। এরপরে আসি আমরা সেকেন্ড পয়েন্টে। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে কিন্তু আমাদের পুরোপুরি বুঝতে হবে। আমরা ফার্স্ট পয়েন্ট বুঝে নিলাম, এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এটাকে বুঝতে হলে আমাদের বুঝতে হবে মিউচুয়াল ফান্ড এবং স্টকস কী। মিউচুয়াল ফান্ড হচ্ছে আমরা যখনই কোনো জায়গায় ইনভেস্ট করব তখনই কিন্তু আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করছি, কিন্তু মিউচুয়াল ফান্ডে কিন্তু সেটা নয়। মিউচুয়াল ফান্ডে আমরা যখন ইনভেস্ট করব তখন কিন্তু আমরা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করছি। তার মানে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটা বাস্কেট যেখানে কিন্তু আমরা সমস্ত কোম্পানি ওখানে পাচ্ছি এবং সেটা টপ কোম্পানি ভারতবর্ষের। মানে যদি শেয়ারে কোনো সময় অসুবিধা হয়ে যায়, যদি একটা কোম্পানিতে অসুবিধা হয়ে যায় এবং এই একটা কোম্পানিতে যদি আপনার টাকা থাকে, তাহলে সেটা কিন্তু ডুবতে পারে। এবং যদি আপনার মিউচুয়াল ফান্ডে টাকা থাকে এবং তার মধ্যে যদি একটা কোম্পানি নষ্ট হয়ে যায় বা একটা কোম্পানিতে কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু ওখানে যে আরও 40টা আরও 50টা কোম্পানি আছে সেগুলোতে কোনো অসুবিধা হয়নি এবং হবেও না। একসাথে সমস্ত কোম্পানিতে অসুবিধা হতে পারে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের মিউচুয়াল ফান্ডটা হচ্ছে বেস্ট। অতএব আমাদের রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমাদের চুজ করতে হবে মিউচুয়াল ফান্ড। তাহলে আমরা রিস্কটাকে ডাইভার্সিফাই করে দিচ্ছি। এর ফলে কিন্তু কি হচ্ছে, আমাদের কোনো রকমভাবেই যে কোনো একটা কোম্পানি ডুবে গেলে আমাদের টাকার কোনো অসুবিধা হবে না। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেকেন্ড পয়েন্ট বোঝা গেল। এইবার থার্ড পয়েন্ট আমাদের সেটা হচ্ছে পুরোপুরি আমরা আসবো এসআইপি ক্যালকুলেটারে। তো মাত্র 54 টাকা থেকে শুরু করে কীভাবে আমরা 1 কোটি টাকায় পৌঁছাতে পারি এবং আরও দেখাবো যে আরও বেশি টাকা দিয়ে আরও কতদিন রাখলে পরে আরও বেশি টাকা উপার্জন আমরা করতে পারবো বা অনেক সঞ্চয় আমরা করতে পারবো বা অনেক বেশি রিটার্ন আমরা পাবো। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রথমে কিন্তু আমাদের নিফটি, সেন্সেক্স যে আমাদের ইন্ডেক্সগুলো আছে, সেই ইন্ডেক্সের মধ্যে একবার ঢুকে এই এসআইপি ক্যালকুলেটারে ঢোকার আগেই আমাদের ঢুকে দেখে নেওয়া উচিত। আমি আমার ফায়ারফক্সে গেলাম, যাওয়ার পরে আমার এখানে টোটালি দেখা যাচ্ছে যে নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি প্রভৃতি রয়েছে। আমি বেশি যাচ্ছি না, আমি জাস্ট একটা নিফটি 50-র মধ্যে আমি ঢুকলাম। ঢোকার পরপরই আমি এখানে দেখতে পাচ্ছি যে গ্রাফ দেখাচ্ছে। এই গ্রাফের মধ্যে 1 উইক, 1 মান্থ, 1 ইয়ার, আমি অল করলাম। অলে দেখা যাচ্ছে যখন 1 সেপ্টেম্বর 2015 থেকে পুরোপুরি দেখা যাচ্ছে উপরের দিকে গেছে, 2024 পর্যন্ত পুরোপুরি উপরের দিকে দেখা গেল। এবার সেকেন্ড আমরা আরেকটা ইন্ডেক্সে আসি, সেন্সেক্স অল। আমরা যদি অল দেখি তাহলে 19 জুলাই 2002 থেকে এখনও পর্যন্ত 15 জুলাই 2024 পর্যন্ত সেন্সেক্স উপরের দিকেই গেছে। তার মানে আমাদের ভারত হচ্ছে কীরকম দেশ, উন্নত দেশ নাকি উন্নয়নশীল দেশ? আমাদের ভারতবর্ষ হচ্ছে উন্নয়নশীল দেশ। তার মানে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। ভবিষ্যতে
মাত্র আপনারা দেখেছেন নিশ্চয়ই এই বিগত 20 বছরের মধ্যে বা 30 বছরের মধ্যে আমাদের ভারতবর্ষ কত উন্নতি হয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে যত দিন যাবে ততই কিন্তু উন্নতির দিকে পৌঁছাচ্ছে এবং পৌঁছাবে, এবং আর্থিক কাঠামোটা কিন্তু আরও সুদৃঢ় হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা দেখলাম, আর একটা আমরা ব্যাঙ্ক নিফটিতে চলে যাই। ব্যাঙ্ক নিফটিতে গেলে আমি অলে যাব, অলে গেলে আমি দেখতে পারবো এখানে 1 সেপ্টেম্বর 2015 থেকে একদম 18 জুলাই 2024 পর্যন্ত একদম কিন্তু গ্রাফ পুরোপুরি উপরের দিকে দেখা গেছে। এইবার এই যে আমরা গ্রাফ দেখতে পারলাম, এই গ্রাফ আমার একমাত্র দেখানোর উদ্দেশ্য হচ্ছে সেন্সেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি এগুলো হচ্ছে কিন্তু আমাদের ইন্ডেক্স, যেটা দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের বিভিন্ন যে কোম্পানিগুলো সেগুলো গ্রোথ হচ্ছে কিনা, আমাদের দেশ আগে বাড়ছে কিনা, সেটা দেখলে আমরা বুঝতে পারি। অতএব আমরা এখান থেকে বুঝলাম, বা বিভিন্ন শেয়ারগুলো যেটা রয়েছে সেগুলো আগে বাড়ছে কিনা সেটা দেখতে পারি। এবার গেল, তার মানে আমরা যদি 2015 সালে নিফটি ব্যাঙ্ক নিফটিতে 2015 সালে টাকা রাখতাম, সেটা এখনও পর্যন্ত 204% হয়ে যেত, 204% হয়ে যেত। সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আর এই জিনিসটার উপরে বেস করেই কিন্তু আমরা টাকাটা রাখবো। তো এটা দেখতে হলে আমাদের চলে যেতে হবে এসআইপি ক্যালকুলেটারে। এসআইপি ক্যালকুলেটার দেখতে হলে এখানে এসআইপি ক্যালকুলেটার দেখা যাচ্ছে গ্রো। তো আমাদের সেকেন্ড পয়েন্ট যেটা এসআইপি ক্যালকুলেটার, এটাতে আমরা যাব ভালোভাবে, এখান থেকে আমরা দেখতে পারবো। গেল, তো আমরা এসআইপি ক্যালকুলেটার খোলার সাথে সাথে দেখতে পারবো এখানে মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আমি কত টাকা ইনভেস্ট করতে চাইছি সেটা এখানে আমার লিখতে হবে প্রতি মাসে মাসে। তারপরে এখানে দেখা যাচ্ছে যেটা ইনভেস্টমেন্ট পিরিয়ড, এটাতে কিন্তু আমাদের কত বছরের জন্য, আমরা 10 বছরের জন্য না 12 বছরের জন্য রাখতে চাইছি সেটা আমাদের এখানে দেখতে হবে। নেক্সট হচ্ছে অ্যানুয়াল রিটার্নস, আমরা কত পার্সেন্ট রিটার্নস চাইছি প্রতি বছর সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা দেখার বিষয় সেটা হচ্ছে আমি এই জায়গাটা, এই যে এখানে 15% লেখা রয়েছে, এখানে এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্নস পার্সেন্টেজ এখানে 15% লেখা আছে, আমি এখানে এটা 12% করব। কিন্তু আমি এটা 12% করব, তার কারণ কি? তার কারণ প্রথমে আমি বলে দিই, এসআইপি ক্যালকুলেটারের মধ্যে ঢুকলে আমার মানে সবার, শুধু আমার নয়, আমারও প্রথমে এই কোশ্চিনটা মনের মধ্যে আসতো, কিন্তু আমি যখন বুঝে গেছি তখন আর কোশ্চিনটা আসেনি। তো আমাদের এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, আমরা যখন কোনো শেয়ারে নিবেশ করি বা আমরা একটা কোনো জায়গায় যখন নিবেশ করি, তখন নিবেশ করলে কিন্তু সেই টাকাটা, ধরুন আমি 1 লাখ টাকা রাখলাম, সেই টাকাটা রাখলে পরে আমাদের 1 লাখ টাকা কালকে 1,02,000 টাকা হলো, পরশু দিন সেই টাকাটা 1,03,000 টাকা হলো, বা তার পরের দিন হয়তো 1% কমে গেল, তার পরের দিন হয়তো 2% বেড়ে গেল। এরপরে এইভাবে করতে করতে 2%, 5%, 8%, 9% এইভাবে করতে করতে ওঠানামা দেখা যায়, একটা গ্রাফ দেখা যায়। তার মানে উঠছে নামছে। এর মাঝখানটা মানে যেটাকে আমরা মধ্যম বলি, মিডিয়ান বলি, সেই মধ্যম একটা শেয়ার, মানে বিভিন্ন শেয়ার বা সেন্সেক্স বা নিফটি বা এই যে ইন্ডেক্স আমাদের ভারতবর্ষের, দেখা গেছে যে একটা গড় 12% থেকে 15%-এর মধ্যেই অ্যানুয়াল রিটার্ন আসে, এবং সেটা কম্পাউন্ডিং। এই জন্য আমরা এখানে একদম সর্বনিম্ন 12% আমরা ধরবো, সেটাকে 15% আমার ধরার দরকার নেই। অতএব আমরা গড় 12% বের করে আমরা এটা ধরবো। তো আমি প্রথমেই বলেছিলাম যে 54 টাকা, তো 54 টাকা মানে হচ্ছে 1,600 টাকা মাসে মাসে। তো আমাদের এখানে মান্থলির জায়গায় 1,600 টাকা লিখতে হবে, লিখলাম। নেক্সট ইনভেস্টমেন্ট পিরিয়ডের জায়গায় আমরা 10 বছর সামথিং লিখলাম, আমি লিখলাম 10 বছর। নেক্সট অ্যানুয়াল রিটার্নসের এখানে আমি 12% লিখলাম, আর এখানে অ্যাডজাস্ট ফর ইনফ্লেশন এই জায়গাটা ইয়েস অর নো আমরা এখানে নোই রাখবো। এবার ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে পরে আমাদের নিচের দিকে দেখা যাবে যে একটা চার্ট চলে এসছে, 10 বছরে, 5 বছরে, 8 বছরে, 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 18 বছরে কত হচ্ছে সেটা দেখা যাচ্ছে। এইবার যে মেন বিষয় সেটা আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে 1,600 টাকা করে যদি আমি মাসে মাসে দিই, মানে 54 টাকা দিনে হয়, সেক্ষেত্রে কিন্তু 10 বছর রাখলে পরে কিন্তু 3.7 লাখ টাকা কিন্তু আমরা রিটার্ন পাচ্ছি। সেইভাবেই যদি আমরা 15 বছর রাখি, সেই 1,600 টাকা করেই দিচ্ছি, আমাদের রিটার্ন আসছে 8.1 লাখ। সেক্ষেত্রে আমরা যখনই দেখতে পাচ্ছি হচ্ছে 20 বছর রাখছি, তখনই সেই রিটার্নটা, আমরা যখনই 20 বছর রাখছি সেই রিটার্নটা আসছে 16 লাখ, যখন 22 বছর রাখছি আসছে 20.7 লাখ, কিন্তু সেটাই যখন 30 বছরে 56.5 লাখ, 35 বছরে 1 কোটি। তার মানে মাত্র 5 বছরের এই জায়গাটায় দেখা যাচ্ছে মাত্র 5 বছরের ডিফারেন্সে, কিন্তু 5 বছরের ডিফারেন্স, আগে কিন্তু এটা হচ্ছে না। এই জিনিসটা আমাদের দেখতে হলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে 1.3 লাখ থেকে 2.6 লাখ, 2.6 লাখ থেকে নেক্সট 5 ইয়ার 3.7 লাখ, তারপরে এইভাবে খুব
কম আস্তে আস্তে বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে এই 20 বছর 22 বছর যাওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে যে কম্পাউন্ডিংটা খুব দ্রুত হচ্ছে। অতএব যত দিন আমরা বেশি রাখবো কম্পাউন্ডিং তত পাবো। আমি যদি 35 বছরের টাকাটা না তুলে আমি যদি 25 বছরে তুলে নিতাম, তাহলে আমি 1 কোটির জায়গায় আমি 30 লাখ টাকা পেতাম। তাহলে বোঝা যাচ্ছে যে মাত্র 10 বছরের ডিফারেন্সে কীরকম কম্পাউন্ডিং হচ্ছে, এটাকে বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং। আর এটা একমাত্র দেখা যায় শেয়ার মার্কেটে পাওয়ার অফ কম্পাউন্ডিং আমাদের যদি জানতে হয়, নেক্সট একটা ভিডিও পাওয়ার অফ কম্পাউন্ডিং নিয়ে আমি বানিয়ে দেবো, সেটা আমার এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা পরবর্তীকালে আপনারা দেখে নেবেন। আজকে ভিডিওটাতে আমি জাস্ট এটা দেখালাম যে মাত্র 54 টাকা করে কীভাবে হয়। এবার এই 54 টাকা মানে প্রতি দিন মানে 1600 টাকা করে প্রতি মাসে মাসে রাখলে কি করা যায়, এবং এটা আমরা নেক্সট আরেকটু বাড়িয়ে দেখি। আমরা যদি এখানে 1600 জায়গায় আমরা যদি মান্থলি 10,000 করে রাখতে পারি তাহলে কি হতে পারে। আমি সেম টু সেম সমস্ত কিছু ঠিক রাখবো, রেখে আমি ক্যালকুলেট করলে পরে আমি দেখতে পারবো এখানে দেখা যাচ্ছে যে 10 বছরে আমার টোটাল টাকা আমার 10 বছরে এখানে জমছে। অ্যামাউন্ট ইনভেস্টেড 12 লাখ টাকা, ঠিক আছে। আমি 12 লাখ টাকা ইনভেস্ট করছি, আমার ওয়েলথ গেইন হচ্ছে 11 লাখ টাকা, আর আমার টোটাল 23.2 লাখ টাকা পাওয়া যাচ্ছে টোটাল সমস্ত কিছু মিলিয়ে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এটা 10 বছরের। এবার যখনই আমরা নিচের দিকে আসবো তখনই কিন্তু এখানে ক্যালকুলেশনটা আমরা পুরো দেখতে পাচ্ছি। এইবার এইখানে দেখা যাচ্ছে 10 বছরে 23.2 লাখ, ঠিক আছে। এটাই যখন আমি 15 বছরে তুলছি সেটা কিন্তু 50.5 লাখ রুপিসে পরিণত হচ্ছে। ওই 10,000 করে যদি আমি মাসে মাসে দিয়ে যাই, সেক্ষেত্রে এই জায়গাটাই একটা বিষয় দেখা যাচ্ছে, জাস্ট 20 বছর পর থেকেই কিন্তু পাওয়ার অফ কম্পাউন্ডিংটা কী হারে কাজ করছে এই জিনিসটা আমাদের দেখার বিষয়। যে 1.3 crore রুপিস কীভাবে 1.9-এ পরিণত হচ্ছে, আর 25 বছর থেকে 35 বছরের মধ্যে 1.9 থেকে 2.8, 2.8 থেকে 3.5 এবং 3.5 থেকে 6.5, মাত্র 5 বছরের ডিফারেন্সে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ডবলের কাছাকাছি লাস্টের দিকে কিন্তু কম্পাউন্ডিং হচ্ছে। অতএব কিন্তু 1 কোটি টাকা বানানো কিন্তু কোনো বড় বিষয় নয়। আমাদের মেন ধৈর্য রাখতে হবে। যদি আমরা ধৈর্য না রাখতে পারি তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব না। এই জিনিসটা মাথায় রেখে চলতে হবে, এবং সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স নিতে হবে যাতে আমি মারা গেলে আমার পরিবার এটাকে ভেঙে না খায়, এবং আমার পরিবার সামথিং 1 কোটি টাকা এক্সট্রা পেয়ে যাই। লাইফ ইন্স্যুরেন্স একমাত্র দিতে পারে। এবং নেক্সট হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে হবে। আমি যদি বেঁচে থাকি, আমি যদি মারা যেতাম তাহলে লাইফ ইন্স্যুরেন্স আমার কাজে দিত, আমি যদি বেঁচে থাকি তাহলে আমার হেলথ ইন্স্যুরেন্স কাজে দেবে। কীরকম সেই হেলথ ইন্স্যুরেন্সটা কীভাবে কাজে দেবে, সেভাবেই কাজে দেবে, যেটা আমার যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আমার পরিবারে যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাহলে আমার এই মিউচুয়াল ফান্ডটা আর ভাঙা লাগছে না। সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় বিষয়। অতএব আমার লাইফ ইন্স্যুরেন্স আর হেলথ ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে আমি নিশ্চিন্তে একটা এসআইপি করতে পারি, এবং ওই এসআইপির দিকে আমার লক্ষ্যও থাকবে, এবং আমার জমা টাকায় হাতও দেওয়া লাগবে না। এই শেষের এই বিষয়টুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভিডিও শেষে এই কথাগুলো যদি আপনারা না শুনে থাকেন তাহলে কিন্তু আপনারা খুবই বড় ভুল করবেন। তার কারণ এই লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু আপনাকে মদত যোগাবে এই টাকাটা ঠিকঠাক রাখার জন্য, এসআইপির টাকাটা ঠিকঠাক রাখার জন্য, নতুবা এই টাকাটা খরচ হয়ে যাবে এসআইপির টাকাটা। অতএব সমস্ত ভিডিওটা বোঝা গেল। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবে আমি বিভিন্ন ধরনের শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও বানাই, এবং যদি হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে হয় সেটা কতটা নিলে পরে পরিবার সিকিউরিটিতে থাকবে সেটাও আমি জানিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আমি সেগুলো বলেও দিতে পারি আপনাদের কমেন্ট অনুযায়ী। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখবেন, না এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।